আগামী 10ই জুলাই মানিকতলা বিধানসভার উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিধানসভায় তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে মুখিয়েছিলেন সকলেই। সাধন পাণ্ডে ছিলেন রাজ্যের মন্ত্রী। 2022 সালে তার মৃত্যু হয়, আর তারপর থেকে মানিকতলায় উপনির্বাচন থমকে রয়েছে। সুপ্তি শুধু প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠীও ছিলেন। একটা সময় গুঞ্জন ছিল সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল, কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটা বড় অংশের আপত্তি ছিল বলে তৃণমূলের অন্দরে খবর শোনা যায়। সোমবারও কুণাল অতীনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওই বৈঠকে মানিকতলা নিয়েই মূলত আলোচনা হয়। সূত্র মারফত খবর যে সেখানেই ঠিক হয় মানিকতলা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সুপ্তি পাণ্ডে। তবে মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হবার দৌড়ে এগিয়েছিলেন বলে গুঞ্জন ছড়ায়। এবার আজ তাক বাংলায় মুখোমুখি হয়ে সুপ্তি পাণ্ডে কি বললেন, তার সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক নিয়ে আসুন শোনাই আপনাদের, শুনুন। আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে রয়েছেন। দিদি, আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আপনার নাম চূড়ান্ত হয়েছে প্রার্থী হিসাবে শাসক দলের। এটা জানার পর আপনার প্রথম প্রতিক্রিয়া? আমার এরকম যে ধারণা ছিল না যে একটা প্রপোজাল আমার কাছে আসবে, এমন তো নয়, কিন্তু আমি অ্যাব্রাপ্ট ডিসিশনে একটুখানি হতচকিতই হয়ে যাই। এটা অনেকদিনই মমতা ভেবে রেখেছিলেন যে এখানে আমাকেই উনি সিলেক্ট করবেন, এবং তার বিশেষ কারণগুলো তিনি কাউন্সিলরদের সামনে খুলে বলেছেন, সেগুলো আর আমি এখানে বলছি না। তো কাজে প্রতিক্রিয়ার কিছু নেই। এটা তো অবশ্যম্ভাবী ছিল কারুর না কারুর নাম ঘোষণা হবে, সেখানে আমার নামটা ঘোষণা হয়েছে। আর মমতার প্রথম থেকেই বললাম যেরকম যে একটা চিন্তাভাবনা ছিলই, আমাকে নিয়েই চিন্তাভাবনা ছিল, তো সেটা আজকে বাস্তবায়িত হলো। কিন্তু অফিসিয়াল ডিক্লেয়ার করেছেন কিনা জানি না, এখনই বলাটা কতটা উচিত তাও জানি না, কারণ সম্ভাব্য প্রার্থী বলাটাই বোধহয় ভালো হবে। দলনেত্রীর প্রথম পছন্দ ছিলেন আপনি, এই প্রথম পছন্দের পেছনে কারণগুলো কি কি ছিল? মমতা আমাকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে চেনে, যখন থেকে সাধনবাবুর সাথে আমাকে দেখেছে। আগে তো চিনতই আমার বিয়ের আগে, তারপরে যখন আমাকে বাই ইলেকশনে বলছে তুই এখানে কি করে, তো বাই ইলেকশনে দেখে বুঝতে পারছো 85-এর কথা বলছে, তখন আমি বললাম তো এর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তো দুটো মেলাতে পারছিল না, কারণ আমার ফ্যামিলি ছিল কমপ্লিটলি পলিটিক্যাল, কোনো ইনফ্লুয়েন্স ফ্রি, পড়াশোনা হেন তেন, আর আমি সাউথ ক্যালকাটার মেয়ে, সাধনবাবু নর্থ ক্যালকাটার। তো ও জানে যে ওনাদের পেরিফেরির মধ্যে সাধনবাবুর আনাগোনা, সেখানে আমার বন্ধুর সঙ্গে ওর, কারণ যেই সময় বিয়েটা হয়েছে সেই সময় খুব তাড়াতাড়ি হয়েছে, যে কোনো তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো সব বন্ধুদের খবর দেওয়া হয়নি, তো স্বাভাবিকভাবে মমতা জানতো না। তো পরে সোমনাথ চ্যাটার্জির এগেনস্টেও যখন ফাইট করছে, আমি খুব মৃদুস্বরে শ্বশুরমশাইকে বলছি ও কিন্তু আমার বন্ধু, তো আমার কথা সবাই নস্যাৎ করে দিচ্ছে ওরম বন্ধু। তারপরে যখন মমতা নিজে বলছে সবাইকে ডেকে যে তুই এখানে কি করে, তো সেটা একটা গল্প। তো এরকমভাবে কাজেই বুঝতে পারছো যে সাধনবাবুর সঙ্গে প্রত্যেক দিনের আমার চলাফেরা, রাস্তাঘাটে জনসংযোগ, প্রতিটা নির্বাচনে তার সঙ্গে ক্যাম্পেনিং। আমি একা নয়, শ্রেয়া যখন বড় হয়েছে শ্রেয়া করেছে, কিন্তু শ্রেয়ার ছোট্টতে সেই মানে বাটিতে, ঝিনুক বাটিতে দুধ খাচ্ছে, সেই অবস্থায় ওকে শাশুড়ির কাছে রেখে আমি তো চলে যেতাম ক্যাম্পেনিংয়ে। তো সেই সময় থেকে মমতা খুব ক্লোজলি আমাকে অবজার্ভ করেছেন। আর তাছাড়া আমার জন্য তো উইক পয়েন্ট একটা কোথাও মনের কোণে আছেই, আমাকে ফ্যামিলি মনে করে বরাবর, তো সেইটা আমার এক্সট্রা অ্যাডভান্টেজ। তো আমার কাজকর্ম সম্বন্ধেও যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু যতটা আমি করি ততটা হয়তো জানে না। তবু ওই যে বললাম যে ওর একটা পার্সোনাল রিলেশনশিপের জায়গা থেকে ওর ভালোবাসা আছে, বললো আমার পছন্দের একমাত্র ওই, আর ওর থেকে বেটার ক্যান্ডিডেট আমার হাতে কেউ নেই। তো এই কথা যখন বললো, আর কথা তো আর তর্কাতর্কি বা অন্য নাম প্রপোজাল তো দেওয়াও যায় না সুপ্রিমো দলের, তো ঠিক আছে আমি আমাকে এটা ব্যাচটা পরিয়ে দিয়ে বললো এটা মা বগলামুখীর পায়ে ঠেকানো, এটা তোকে দিলাম, তুই এর মর্যাদা রক্ষা করবি। ডেফিনেটলি আমি করব। শুনেছি নাকি দলনেত্রী আপনার সহপাঠী নিয়েছিলেন, তার সঙ্গে পড়াশোনা করেছেন। শুনলেন তো আপনি যে মমতা যোগমায়া দেবীর, আমি গোখেলের। অনেক পরে আমি যখন শ্রী শিক্ষায়তনে এসেছি, তখন মমতা শ্রী শিক্ষায়তনে বিএড করতে এসছেন, সেখানে আমাদের বন্ধুত্ব।
যতদিন বিএডের কোর্স ছিল এক জায়গায়, মানে এক ভাট থেকে চা খাওয়া, মশলা মুড়ি এক ছোঁয়া থেকে ভাগ করা, এরকম সুখ দুঃখের কথা বলা। মমতা আমার বাপের বাড়ি সবাইকে চেনে, তারা কোথায় থাকে জানে, আমি কি রঙের শাড়ি পরতাম মমতাকে দুম করে প্রশ্ন করবেন তাও জানে, আমি কোন হাতে ঘড়ি পরতাম ডান হাতে না বাঁ হাতে তাও জানে। তা এতটাই বন্ধুত্ব ছিল, এখনকার মতো বন্ধুত্ব নয়। তাহলে আপনি কি এখনো সেই সূত্রে তুই তো করি গুলো সম্বোধন করেন? 100%। কি বলবো, হঠাৎ বন্ধুকে তুমি তুমি করতে লাগলে কি মনে হয়, কে রে বাবা। তো আমি একটু কোনটার সঙ্গেই বলি, ও যখন শুরু করে আমি শুরু করি। তখন তো বন্ধু ছিল, এখন তো দলনেত্রী, হ্যাঁ, মুখ্যমন্ত্রী, দলনেত্রী। কথার ফ্লোয়ে তখন ভেসে যায় এগুলো। হ্যাঁ, প্রথমে তুমি তুমি আরম্ভ হয়, তারপরে একটু মানে ও যখন বললো যে আমি মশলা বানিয়েছি একটু খাবি, আর আমাদের খেয়ে যা উঠে যা, কি দিয়ে বানিয়েছি বলতো, এই দিয়ে বানিয়েছি, আর একটা তোকে বলবো না। হ্যাঁ, তখন আর কে দলনেত্রী আর কে কি। কিন্তু আমি সবসময় একটা থিন লাইন মেনটেন করবার চেষ্টা করি, যে আমি সাধনবাবু তার ক্যাবিনেট মন্ত্রী, আর ও দলের সুপ্রিমো, দের শুড বি এ লাইন। আমি সবসময় গিয়ে তার ঘাড়ে পড়তে পারি না, বাট যখন আমরা কথা বলি তখন সেসব ভেসে যায়। যদিও তার সঙ্গে দেখা হয় আমার খুব কম। দিদি, এখানে বাই ইলেকশন যে ফেস করতে হবে আপনি তো জানতেন, কিন্তু আপনাকে যে প্রার্থী হতে হবে, প্রার্থী হয়ে ইলেকশন ফেস করতে হবে, এটা কি আভাস পেয়েছিলেন? প্রার্থী না হলেও যে কাজ, প্রার্থী হলেও সেই কাজ। সুদীপদার নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে ক্যামেরায় বলছি, সুদীপদা পরে রেডি হয়ে আসতেন জায়গায়, আমরা আগে রেডি হয়ে আমি আর সাধনবাবু পৌঁছে যেতাম। এখনও তাই করেছি, শ্রেয়া আগে পৌঁছে গেছে, আমি রাস্তায় হেঁটেছি, কখনো জিপে উঠেছি, শ্রেয়া বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করেছে, মানিকতলা এগিয়ে গেছে, দেখতে পেয়েছেন। অনেক প্রথিতযশা নেতা নেত্রীর কেন্দ্র যেখানে হেরেছে সেখানে আমরা কিন্তু মানিকতলার ধারাবাহিকতা বজায় রেখেছি, এবং আমাদের 31 আচমকা 6000 ভোটে মিস হলেও, নাহলে মানিকতলা 10,000 ভোটে লিড করতো, 4,500 ভোটে আমরা লিড দিয়ে দিয়েছি। এটা তো সাধনবাবু শূন্য অবস্থাতেই দিয়েছি, এবং সাধনবাবু চলে যাবার 3 বছর বাদে দিয়েছি। সংগঠনকে ধরে রাখতে হয়েছে আমাদের। এমনি আজ আমার ঘরে এত ভিড় নয়, রেগুলার এইসব মেয়েগুলোর প্রত্যেকের নাম জানি, প্রত্যেকের সংসার কি করে চলে জানি, প্রত্যেক ভাইরা কি দিয়ে তার শারীরিক কোনো ডিফর্মিটিস আছে কিনা সেগুলো জানি। তো কর্মীদের আমরা বাই নেম চিনি, তাদের পরিবারকে চিনি। তো আমাদের কি নতুন করে আর কোনো হোম টাস্কের দরকার আছে? এবার শুধু ওর সব গিয়ার আপ হয়েই আছে, কবে হবে কবে হবে কবে হবে। একবার নামটা ঘোষণা হয়েছে, উচ্ছ্বাসের মোহনবাগানের ভিড়ের মতো চলে এসেছে। সাধনবাবু ছেড়ে যাওয়া সেই আসন আপনাকে পুনরুদ্ধার করতে হবে, সেই আসনে আপনাকে বসতে হবে। তো চাপটা কি আরো বেড়ে গেল নাকি কনফিডেন্ট? দেখুন, মহিলারা না অবস্থায় পড়লে অনেক কিছু নিজেদের মতো করে সামলে নেয়। তার সঙ্গে প্লাস পয়েন্ট হচ্ছে আমার অভিজ্ঞতা আছে সাধনবাবুর সঙ্গে ঘরে ফেরার, মানে ঘরে ঘরে ঘোরার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।